গ্রামের নাম লক্ষ্মীবিল। নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ মাঠ, নীল আকাশের নিচে কলকলে জলের ধারা এবং মিষ্টি হাওয়ায় ভরপুর এক সুন্দর জীবন। কৃষি মানব সভ্যতার প্রাচীনতম পেশার মধ্যে একটি। কৃষকরা শস্য উৎপাদন, পশুপালন ও প্রকৃতির সাথে নিবিড় সম্পর্ক বজায় রেখে সমাজের ভিত্তি গড়ে তুলেছে। কৃষকরা শুধু খাদ্য উৎপাদনকারী নন, তারা প্রকৃতির রক্ষক, সভ্যতার নির্মাতা। সেই দিকে লক্ষ্য রেখেই বিশালগড় মহকুমার অন্তর্গত লক্ষ্মীবিল গ্রামকে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামের আওতায় আনা হয়েছে। আমরা 2023 সাল থেকে আমাদের রাজ্যে আইসিএম পদ্ধতি, ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট পদ্ধতি শুরু হয়েছে ধান চাষের ক্ষেত্রে, এবং সেটাকে আমাদের রাজ্য সরকার এটাকে নাম দিয়েছে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, সংক্ষেপে MICMP। তো এটা হচ্ছে MICMP পদ্ধতিটা হচ্ছে SRI পদ্ধতি, যেটা শ্রী পদ্ধতি, সিস্টেম অফ রাইস ইন্টেন্সিফিকেশন, এই পদ্ধতির একটা আপডেটেড মডিফাইড ভার্সন। কারণ SRI পদ্ধতিতে অনেকগুলো সমস্যা কৃষকরা দেখেন, ওনাদের ফিল্ড লেভেল সমস্যা থাকে, চারার বয়স, লাগানোর পদ্ধতি, তারপরে জল মানে ওয়াটার ম্যানেজমেন্ট, জলের ব্যবস্থাপনা। তো এইসবের থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এই পদ্ধতিটা বিজ্ঞানীরা বলছেন যে আমাদের যে বৃষ্টিপাত মানে অঞ্চল, আমাদের যে বৃষ্টিপাতের পরিমাণ, সেটার সাথে এটা খুব আদর্শ। তো আমরা গত বছর ভালো ফলন পেয়েছি এটাতে। MICMP পদ্ধতিতে চাষ করে প্রায় আমরা 6 MTর কাছাকাছি আমরা ধান পার হেক্টরে আমরা উৎপাদন করতে পেরেছি। তো সেই থেকে উৎসাহ নিয়ে আমাদের রাজ্য সরকার এই বছরও বিশালগড় কৃষি মহকুমাতে প্রায় আমাদের 2000 হেক্টরের উপরে, এবং আমাদের সেক্টরে বিশালগড় কৃষি সেক্টরের অধীনে প্রায় আমাদের 370 হেক্টরের উপরে জমিতে আমরা মানে MICMP পদ্ধতিতে আমরা চাষবাসের জন্য ব্যবস্থা করেছি। তো এই পদ্ধতিতে চাষ করতে গেলে কৃষকদের অ্যাকচুয়ালি আমাদের 5টা প্রিন্সিপাল থাকে মেনলি। এই 5টা প্রিন্সিপাল আমাদেরকে মেনে চলতে হয়। তো তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের যেটা আমরা মানি, সেটা হচ্ছে আমাদের যে বীজতলা তৈরি করা হয়, বীজতলাটা জুলাই লাস্ট উইক এর মধ্যে আমাদের শেষ করতে হয়। তারপর আমাদের যে চারাটা লাগানো হয়, ধান চারাটা ট্রান্সপ্ল্যান্টিং করা হয়, লাগানো হয়, সেই চারাটা প্রত্যেকটা গোছাতে 2টোর বেশি চারা আমরা দিতে না করি কৃষকদেরকে, ওনাদেরকে আমরা অনুরোধ করি যে 2টোর বেশি, ট্রেনিংও করেছি এটা নিয়ে। তারপরে আমরা মানে এক একটা চারা থেকে চারার যে লাইন সোয়িংয়ে আমরা মেনটেন করি। আপনারা দেখবেন যে বিশাল করে বিভিন্ন জমিতে আমরা দেখবেন যে আমরা লাইনের মাধ্যমে ধানের চারাটা কৃষকরা রোপণ করছে। তো এটা গেলো 3 নাম্বার। 4 নাম্বারটা হচ্ছে এই যে লাইন সোয়িংয়ের মাধ্যমে আমাদের হয়। তো আমাদের 4 নম্বর পয়েন্টটা হচ্ছে এই যে লাইন সুইংয়ের পরে ওইখানে নিড়ানি দিতে হয় 2 বার। তো একটা 25 দিনে, একটা 45 দিনে। নিড়ানির পরে আমরা টপ ড্রেসিংয়ে ইউরিয়া সার প্রয়োগ করতে বলি। তো আর জমি তৈরির সময় আমাদের বেসাল ডোজ হিসাবে আমাদের যে ইউরিয়া, SSP, MOP, গোবর সার, জৈব সার, ফার্মিয়ার্ড ম্যানিউর, প্রোম, ফসফেটেড অর্গানিক ম্যানিউর, বিভিন্ন অর্গানিক কন্টেন্ট, এগুলো আমরা ব্যবহার করতে বলি। তো এটাকে লক্ষ্য রেখে রাজ্য সরকার প্রতি হেক্টর পিছু 5,650 টাকা খরচা করছেন। তো এতে আমাদের এটা কিন্তু আবার হাইব্রিড না, এটা হাইব্রিড ধান লাগানো হয় না, সেখানে লাগানো হয় উচ্চ ফলনশীল বীজ। যেমন আমাদের এখানে MTU আছে, তারপরে আমাদের নবীন ধান আছে। এই ধরনের ধান আমরা, নবীন ধানটা বড়তে লাগানো হয়, এই ধরনের ধান আমাদের এখানে আছে। গুমতি আছে, এই সিজনে আমাদের গুমতি লাগানো হয়। তো অনেকে আবার ট্রেডিশনাল রাইস ভ্যারাইটি আমাদের কাছে আছে, যেমন কালীখাসা আছে, তারপরে হরিনারায়ণ, তারপরে আমাদের ত্রিপুরার নতুন বিয়েছে যে আমাদের যে অরুন্ধতী, তারপরে আসাম থেকে একটা নতুন বীজ আসছে, সেটা হচ্ছে পার্পেল কালার রাইস ভ্যারাইটি, সেটা লাবণ্য। তো এই ধরনের বীজগুলো, উচ্চ ফলনশীল বীজগুলো আমরা এখানে লাগাই এই ICM পদ্ধতিতে। তো এতে করে সরকার আমাদেরকে, রাজ্য সরকার কৃষকদেরকে ইউরিয়া, SSP এবং MOP, এটা হচ্ছে রাসায়নিক সার, সেটা দেখে ইউরিয়া হেক্টর প্রতি আমাদের ইউরিয়া থাকে 37.5 কেজি। তারপরে আমাদের SSP থাকে প্রায় আমাদের 50 কেজির মতো। তারপরে MOP থাকে 12.5 কেজি। তো এটা আমরা কৃষকদেরকে ডোজে দিই, তো পার হেক্টরে দিই আর কি আমরা। তো এটার পরে আমাদের কৃষকদেরকে আমরা FYM দিই, ব্যবহার করেন, ওরা গোবর সার ব্যবহার করেন। তারপরে আমরা ফার্মিয়ার্ড ম্যানিউর ব্যবহার করেন। তারপর দপ্তর থেকে ওনাদেরকে প্রোম দেওয়া হয়, ফসফেট্রিস অর্গানিক ম্যানিউর দেওয়া হয়। তারপরে ওনাদেরকে আমরা আবার বিভিন্ন ধরনের অর্গানিক ম্যানিউর আমরা দপ্তর থেকে প্রদান করি। তো এগুলো সব সাথে সাথে আমরা আবার 3,000 টাকা করে ওনাদেরকে আমরা ক্যাশ অ্যাসিস্ট্যান্ট সাহায্য করি, আর্থিক সাহায্য হেক্টরে। তো হেক্টরে 3,000 টাকা করে, এগুলো সব যোগ করলে আমাদের 5,650 টাকা আর্থিক সাহায্য কৃষকরা প্রতি হেক্টরে পেয়ে থাকেন দপ্তর থেকে। তো এতে কৃষকরা উৎসাহিত হয়।
আর আমরা এটার কতটুকু সুফল হয়েছে সেটা বিগত দিনে আমরা ক্রপ কাটিং এক্সপিরিয়েন্স সেটাতে আমরা দেখেছি যে একটা আশাব্যঞ্জক ভালো ফল পাওয়া যায়। প্রায় আমাদের 6 এমটির কাছাকাছি ফলন হয়। এবারও আমরা দেখব যে কতটুকু আমাদের এই MICMP পদ্ধতিতে ফলনটা বাড়ে। এখানে তো আমাদের ম্যাক্সিমাম বিশালগড়ের যে লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতে আছি, এখানে আমরা দপ্তর থেকে উচ্চ ফলনশীল বীজ আমরা কৃষকদেরকে খুব স্বল্প মূল্যে 10 টাকা কৃষকের শেয়ার, বাকিটা সাবসিডি সরকার দেয়। 10 টাকা তোমাদেরকে আমরা MTU দিয়েছি, গুমতি ধান দিয়েছি। এবছর এই দুটো ধানই আমাদের মেনলি দপ্তর থেকে দেওয়া হয়েছে, MTU এবং গুমতি। আর অন্যান্য ধানগুলো যেগুলো কৃষকরা লাগায়, পূজা ধান লাগায় অনেকে, তারপর অনেকে কালী খাসা করে, তো এই ধরনের যে ধানগুলো আমরা কৃষকরা নিজেরাও লাগাতে পারে। কিন্তু আমরা দেখেছি যে টোটাল 30 থেকে 33% যে সিড HYB সেটা আমরা প্রত্যেক বছর রিপ্লেস কেন করি? প্রত্যেক মানে 3 বছরের মধ্যে যদি বীজটা চেঞ্জ করা না হয় ফলনে ব্যাঘাত ঘটে। তো আমরা দপ্তর একটা কার্যক্রম নিয়েছে, সিড প্রোডাকশন প্রোগ্রাম আছে আমাদের। ওই সিড প্রোডাকশন প্রোগ্রামে আমরা যে 8GBতে যে ধানটা উৎপাদন করি সেটা আমরা দপ্তর আবার কৃষকদেরকে 10 টাকা সাবসিডিতে আমরা দিই। তো এখানে কৃষকদেরকে আমরা ওই MTU এবং গুমতি এই দুটো ধান এবছর দপ্তর থেকে দেওয়া হয়েছে, যাতে বীজের কোয়ালিটিটা ভালো থাকে। তো আগামী বছরও থাকবে এই ধরনের। তো বীজের কোয়ালিটিটা যখন ভালো থাকবে তখন অটোমেটিক ফল ভালো হবে, রোগ আক্রান্ত কম হবে। তো এটা একটা সরকারের একটা সিদ্ধান্ত যে 33% সিড প্রত্যেক বছর আমরা চেঞ্জ করে দিই দপ্তর থেকে, আমরা চেঞ্জ করে দিই যাতে ফলনটা ভালো হয়। হাইব্রিড ধান হচ্ছে যেটা ব্রিডিং পদ্ধতিতে, কৃষি বিজ্ঞানে যে ব্রিডিং আছে, ব্রিডিং পদ্ধতিতে বিভিন্ন ব্রিডিং মেথড আছে, 20টার উপরে ব্রিডিং মেথড আছে। এই ব্রিডিং মেথডে বিভিন্ন ধরনের মানে ধানের যে জাম্পলাজম, ওখান থেকে বিভিন্ন ক্রসের মাধ্যমে হোক, সিলেকশনের মাধ্যমে হোক, বা প্যারেন্টিয়াল সিলেকশনের মাধ্যমে হোক, বা প্রোজেনি সিলেকশনের মাধ্যমে হোক, আমরা মানে হাইব্রিড ধানটা তৈরি করা হয়, মানে বীজ তৈরি। তো ত্রিপুরাতে হয় না হাইব্রিড বীজ উৎপাদন, এটা বাইরের স্টেটে হয়। তো হাইব্রিড বীজটা আমাদের মানে হাইব্রিডের ফলনটা আমরা 6 এমটির উপরে পাই সাধারণত। কিন্তু হাইব্রিডের একটা জিনিস কি, হাইব্রিডটা ফলনের সাথে সাথে সেটার ইনপুট খরচাটাও বেশি। হাইব্রিডের যে পরিমাণের জৈব সার বলুন, রাসায়নিক সার বলুন, যে পরিমাণে দিতে হয় সেটা আছে। আর হাইব্রিড করতে গেলে সচরাচর আমরা যেটা ত্রিপুরার খুব সুনাম আছে সেটা হচ্ছে SRI পদ্ধতিতে করতে হয়। ওয়াটার ম্যানেজমেন্টটা ভালোভাবে করতে হয়। চারা থেকে চারার ডিস্টেন্স 25 সেন্টিমিটার, লাইন থেকে লাইন 25 সেন্টিমিটার করতে হয়। তারপর চারার বয়স 12 দিনের বেশি হতে হবে না। প্রত্যেকটা জায়গাতে একটা করে চারা লাগাতে হয়। তো এই পদ্ধতিটা হাইব্রিডের ক্ষেত্রে, হাইব্রিডও হচ্ছে আমাদের এখানে, এবছর হাইব্রিডও হচ্ছে। কিন্তু হাইব্রিডের যে পরিমাণ বীজ আছে সেটা সব কৃষককে আমরা দিতে পারি না। তো আমরা সব কৃষকের ফলন, যা রাজ্যের যে আমাদের যে খাদ্যশস্য উৎপাদন, আমরা শিবজলা জেলা মানে আমাদের যা মানে কনজামশান, ওটা অনুযায়ী আমাদের প্রোডাকশান ভালো, মানে আমাদের এক্সেস প্রোডাকশান, আমরা সেলফ সাফিসিয়েন্ট ফুড প্রোডাকশানে। তো শিবজলা ডিস্ট্রিক্ট যেহেতু প্রোডাকশন আমরা যদি এটা মেনটেন করতে পারি, সেটার জন্য হাইব্রিডের পাশাপাশি উচ্চ ফলনশীল বীজ। তো উচ্চ ফলনশীল বীজটা হচ্ছে হাইব্রিড থেকে আলাদা। সেটা ব্রিডিংয়ের যে প্রসেসটা এতে থাকে সেই পদ্ধতিতে না করে আমরা একটু আলাদাভাবে সেটা তৈরি করা হয়। তো উচ্চ ফলনশীল বীজের ক্ষেত্রে হাইব্রিড থেকে একটু প্রোডাকশনটা কম হবে, কিন্তু মানে সেটা আবার কৃষকের মাঝে আমাদের এখানে চিরাচরিত যে ফসলগুলো ধানগুলো হয় ওটার অ্যাকসেপ্টেবিলিটি একটু বেশি, হাইব্রিড থেকে একটু বেশি। 2023 সালে যখন MICMP পদ্ধতি শুরু হয়, উচ্চ ফলনশীল বীজ লাগানোর মধ্যে দিয়ে যেটা শুরু হয়, তখন আমরা প্রত্যেকটা গ্রামে, তখন থেকে শুরু, এখন এই বছর হয়েছে, প্রত্যেকটা ওয়ার্ডে গ্রামের বিভিন্ন ওয়ার্ড আছে, ভিলেজ পঞ্চায়েতে ওয়ার্ডে আমরা মিটিং করেছি কৃষকদেরকে নিয়ে। ওনাদেরকে বুঝিয়েছি যে কেন আপনারা এই ICM পদ্ধতি ফলো করবেন। তো ICM পদ্ধতি ফলো করলে সুবিধা কী? প্রথমত সুবিধা হচ্ছে যে গাছের যে অপটিমাম প্ল্যান্ট পপুলেশন সেটা মেনটেন করা, মাইক্রো ক্লাইমেটটা মেনটেন করা, নিড়ানি দিতে সুবিধা হয়। তারপর যত বেশি আমাদের মানে গাছের বয়সটা যদি 15 থেকে 20 দিন থাকে, সেটা যে গাছের যে পাশকাঠি ছাড়া সেটার সংখ্যা বৃদ্ধি পায়। তারপরে গাছের যে মানে শিকড় যেটা, সে গ্রোথ যেটা হয় সেটা বৃদ্ধি পায়। তারপরে সেটার সাথে সাথে ফলনেরও আমরা লক্ষ্য করেছি যে অনেকটা ভালো বৃদ্ধি পায়। অ্যাকচুয়ালি কী হয়, যদি লাইন সুইং না হয়, বা নর্মালি যদি কনভেনশনাল পদ্ধতিতে লাগানো হয়, গাছের পপুলেশনটা ঠিকমতো মেনটেন হয় না, গাছ ঠিকমতো খাওয়াটা পায় না, মাইক্রো ক্লাইমেটটা ঠিক থাকে না। তো গাছের পপুলেশন খুব ঘনত্ব যদি বেশি হয় বা হয়ে যায়, তাহলে গাছের গ্রোথও ঠিকভাবে হয় না। তো সেগুলো থেকে মেনটেন করার জন্য ICM পদ্ধতিটা। তো এই পদ্ধতিতে আমরা কৃষককে ট্রেন করেছি। এবছরও ওনাদেরকে সাথে মিটিং হয়েছে আমাদের। মিটিংয়ে আমরা বিভিন্ন সমস্যার কথা শুনেছি, সেটাকে সলিউশন করার চেষ্টা করেছি। চেষ্টা করার পরে এখন সেই সলিউশনটা থেকে আমরা অনেকটা নিস্তার পেয়েছি।
দিয়েছি আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখবেন যে বিশালগড়ে মোটামুটি আমাদের 2-3% জমি বাদ দিলে, যেগুলোতে একটু লাগাতে অসুবিধা হয় বা এক বেশি, ওইসব জমি বাদ দিলে আমাদের ম্যাক্সিমাম জমি লাইন সুইং হয়। তো আমরা এটাতে আমরা বলবো যে আমাদের দপ্তরের সফলতা, যে কৃষকরা সেটা অ্যাকসেপ্ট করেছে, খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে আইসিএম পদ্ধতি। এবং কৃষকদের থেকে আমরা ফিডব্যাক যেটা পেয়েছি, স্যার এটা খুব নিড়ানি দিতে সুবিধা হয়, আমার গাছের হালি খুব আলি মোটা হয়, একটা গাছে অনেকগুলো পাশ কাটিয়ে আমাদের ছাড়ে। তারপরে একজন কৃষক বলছে যে আমি 5 MTর উপরে ক্রপ কাটিয়ে ধান পেয়েছি হেক্টরে। তো এইগুলোর থেকে যে ফিডব্যাক এসছে, তা আমরা রিপোর্ট করেছি যে আইসিএম পদ্ধতিতে আমাদের ফলনটা, আমরা যে সাস্টেনেবল এগ্রিকালচারের যে ফলনটা আমরা মেনটেন করতে চাইছি সেটা আছে। এবং সেই সাথে মাটিতে কৃষকরা আগে জমি তৈরির সময় সারটা দিতেন না অনেকে, সেটা আমরা না দিলে যে কি অসুবিধা হয় ওনাদেরকে বুঝিয়েছি যে বেসাল ডোজটা কেন দিতে হয়, সাথে সাথে অর্গানিক ম্যানিউরটা কীভাবে দিতে হয়, ধান চাষের আগে মাটিটা কীভাবে পরীক্ষা করতে হয়, আমরা পরীক্ষা করে ওনাদেরকে রিপোর্ট দিয়েছি যে কীভাবে আপনার জমিতে কী কী ঘাটতি আছে, কী কী বেশি আছে, কতটুকু কখন দিতে হবে, কীভাবে দিতে হবে। ত্রিপুরার জমিতে জিঙ্কের প্রবলেম আছে, জিঙ্কটা কখন দিতে হবে। তো এগুলো আমরা ওনাদেরকে সাহায্য করেছি। তো MICMP পদ্ধতিতে আমরা লক্ষ্য করছি যে আগামী দিনে আরেকটু আমাদের ইমপ্রুভ পদ্ধতি করতে হবে, যে যাতে চারার বয়সটা যাতে আরেকটু কম করা যায়। আমাদের চারার বয়স এখন অনেকে 20 দিন লাগায়, আমরা বলছি আরও 5 দিন কম করে অন্তত 15 দিনের চারা যাতে লাগায়। তো সেই জন্য আমরা আগামী দিন এটা প্রচেষ্টা থাকবে। এক একটা ধানের জাতের এক একটা ইয়ে থাকে, তবে ম্যাক্সিমাম আমরা মোটামুটি 90 থেকে 110 দিন 20 দিনের মধ্যে, মানে একটা জাস্ট বীজ বপন আমরা লাগানোর পরে, ধানের চারা লাগানোর পরে, বীজ বপন তো আমরা আগেই করি, মানে চারা তৈরি করি, ধানের বীজতলা তৈরি করি। বীজতলা থেকে ধানটা যখন লাগানো হয় তখন থেকে মোটামুটি আমাদের 110 দিন 120 দিন এর মধ্যেই আমরা মোটামুটি পেয়ে যাই, ধানের ফলন পেয়ে যাই। মোটামুটি 3 মাস প্লাস আমরা ধানের ফলনটা পেয়ে যাই এখান থেকে। প্রথমত হচ্ছে বীজ শোধন, ধানের চারা তৈরি করাতে প্রথম হচ্ছে আমাদের বীজ শোধনটা করতে হয়। তো আমরা সচরাচর প্রেফার করি কৃষকদেরকে বলি যাতে অর্গানিক পদ্ধতিটা ব্যবহার করে, জৈবিক পদ্ধতি ব্যবহার করে। জৈবিক পদ্ধতিতে আছে কি, যেমন আমাদের জীবামৃত আছে, জীবামৃত বা বীজামৃত দিয়ে মিললে আমরা বিশ্বটা শোধন করতে বলি। তারপর অ্যাকচুয়ালি কৃষকরা দীর্ঘদিন ধরে রাসায়নিক ব্যবহার করার ফলে ওনাদের যে ক্ষতি হচ্ছে সেটা ওনাদেরকে বোঝাতে আমরা সক্ষম হই। অনেক ক্ষেত্রে কৃষকরাও বলে যে শারীরিক ক্ষতি হচ্ছে, অনেক কিছু ক্ষতি হচ্ছে। তো প্রথম হচ্ছে বীজ শোধন। বীজ শোধনের পরে আমরা যে ব্যাডটাকে একটু রেইজ করে তৈরি করা, যাতে জলটা দাঁড়াতে না পারে। তারপর হচ্ছে মানে যে বীজটা মানে বীজতলাতে পালানোর পরে, যেটাতে যদি কোনো ধরনের কোনো ইনফেস্টেশন হয়, কোনো ধরনের কোনো রোগ পোকার আক্রমণ হয়, কী ওষুধ দিতে হবে সেটাতে, তো বা এটা আগে থেকে কী কী প্রিকশন নেওয়া যায়। তারপরে হচ্ছে এখন একটু বৃষ্টিপাতের প্রচণ্ড সমস্যা হচ্ছে, অতিবৃষ্টি হচ্ছে, তো আমরা দেখতে পাচ্ছি যে কখনো কোনো ক্ষতি খরা হয়ে যাচ্ছে। তো এই সময় যে ওয়েদার ফ্লাকচুয়েশন, এই সময় বীজতলাতে কী কী পোকার আক্রমণ হতে পারে, কী কী রোগের আক্রমণ হতে পারে, সেই রোগের পোকার আক্রমণে কীভাবে আমরা ম্যানেজ করতে পারি, সেগুলো আমরা মেনটেন করছি। তো এটা মেনটেন এইভাবে আমরা করি। আমাদের VLW স্টোরে একটা রেজিস্টার থাকে, সেটা বলি আমরা ডেমনস্ট্রেশন রেজিস্টার। এই ডেমনস্ট্রেশন রেজিস্টারটা আমাদের যে ইয়ে থাকে, ডেমনস্ট্রেশন রেজিস্টারে আমাদের যে কৃষকের নাম, ওনার জমির পরিমাণ, কী কী বীজ কোথা থেকে ব্যবহার করছেন, কতটুকু সার দিয়েছেন, কবে উনি বীজতলা ফেলেছেন, কবে উনি ধান লাগাচ্ছেন, সব রেকর্ড থাকে সেখানে। এই রেকর্ডটা দেখলে কেউ বুঝতে পারবে আমরা কতটুকু সায়েন্টিফিক পদ্ধতিতে ফলো করছি। জ্বালা তো এমনিতে কৃষকরা আগে 30-35 দিনের চারা লাগাতো, কিন্তু আমরা এখন ওনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে 20 দিনের কম, পারলে 15 দিন এই চারা যাতে লাগায় ওনারা। লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতে আমরা MICMP পদ্ধতিতে মোটামুটি আমরা 80 থেকে 85 জন কৃষককে আমরা প্রশিক্ষণ দিয়েছি। তো এই 85 জন কৃষক এই বছর MICMP পদ্ধতিতে ওনারা ধান চাষ করছেন। ওনারা জমিতে আমরা গেছি, ওনাদের বীজতলা থেকে দেখেছি, চারার বয়স আমরা বুঝতে পারি, সেগুলো দেখে আমরা মোটামুটি 85 জন লোককে আমরা করছি। MICMP পদ্ধতি এখন মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম রাজ্য সরকারের একটা স্টেট প্ল্যান, সেখান থেকে মানে মোটামুটি 10 কোটি টাকার উপরে রাজ্য সরকার ব্যয় করছে এটার পিছনে। এখন তো সব DBT, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, ওনাদের অ্যাকাউন্টে চলে যাবে টাকা। এটা হচ্ছে ধরুন যখন এটা শুরু হয়ে যায় জমি তৈরি থেকে, জমি তৈরির সময় আমরা সারটা দিয়ে দিই, তারপর জমি তৈরির সময় বিভিন্ন অর্গানিক ম্যানিউর আছে সেটা দিয়ে দিই, তারপর গাছ বড় হলে আমাদের যে বিভিন্ন পেস্ট অ্যাটাক, রোগ পোকার আক্রমণ, সেটার জন্য ওষুধ থাকে স্টোরে পাওয়া যায়, সেটা দিয়ে দিই। ইন দ্য মিন টাইম এই সময়ের মধ্যে যখন গাছটা বড় লাগানো হয়, যদি উনি 5টা প্রিন্সিপাল ঠিকঠাক মতো ফলো করেন, তবে ওনার নামে আমরা বিল দিয়ে দিই। সেটা মানে ফলনের সাথে কোনো সম্পর্ক নেই, সেটা ফলনের আগেই ওনাকে আমরা দিয়ে দিই। প্রতি কানিতে হেক্টরে আমরা মোটামুটি 5 MTর উপরে পাই, 5.5 MTর উপরে পাই।
প্রান্তিক চাষিদের ক্ষেত্রে আমরা প্রথমত হচ্ছে ওনাদেরকে ধান চাষে, সবজি চাষে, কোনো চাষে ওনাদের জন্য আর্থিক সাহায্যের কোনো মানে বন্ধকতা নেই গভর্নমেন্টের তরফ থেকে। আমরা ওনাদেরকে শেয়ার কপার হিসাবে, মানে যে লিজ চাষি হিসাবে আমরা ওনাদেরকে আইডেন্টিফাই করি। তো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার আন্ডারেও ওনাদেরকে বিমা করানো হয়, তো ওইতে কোনো সমস্যা হয় না ওনাদেরকে। তো গ্রাম পঞ্চায়েতও আমাদেরকে হেল্প করে যে কীভাবে কে কে ওনার এখানে প্রান্তিক চাষি আছেন, মানে কে কে ওনার এখানে বর্গা চাষি আছেন, কার নিজের জমি আছে, কতটুকু জমি আছে। আমাদের সরকার একটা কাজ করেছিল কিছুদিন আগে, ডিজিটাল এগ্রিকালচার, এগ্রিস্টেক। ওখানে প্রায় 2 লক্ষের উপর কৃষকের নাম রেজিস্টার করা আছে ত্রিপুরা সরকারের কাছে। ওনাদের জমির পরিমাণ, মোবাইল নাম্বার, ফোন নাম্বার, আধার কার্ড নাম্বার, জমির পর্চা সব কিছু রেজিস্টার করা আছে। তো ওইভাবে আমরা একটা ডাটাবেস আমাদের কাছে আছে। আমরা বলতে চাই যে সব কৃষকরা যাতে যারা যারা উচ্চ ফলনশীল বীজ লাগাবেন, আপনারা MICMP পদ্ধতি ফলো করুন। বিশেষ করে বিশালগড়ে আমরা MICMP পদ্ধতিতে অনেকটা সফলতা পেয়েছি। শুধু এটুকু রিকোয়েস্ট যে 20 দিনে যে চারাটা আপনারা লাগান সেটাকে 15 দিনে লাগানোর ব্যবস্থা করুন এবং 2টো করে চারা দিন। তো দেখবেন আপনারা নিজেরাই জিনিসটা পাবেন। আর মাটি পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ, আপনারা সবাই মাটি পরীক্ষাতে দপ্তরকে সাহায্য করবেন। আমরাও তৈরি আছি, মাটি পরীক্ষা আমরা করে দেব। দেশের উৎপাদিত বিভিন্ন জাতের ধানের মধ্যে রঞ্জিত, RIR, পূজা, গোমতী এই ধানগুলো একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান অর্জন করে নিয়েছে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, যার বাংলা নাম হল মুখ্যমন্ত্রী সমন্বিত শস্য ব্যবস্থাপনা, যা ত্রিপুরা সরকার 2023 সাল থেকে শুরু করেছে, যার লক্ষ্য হল রাজ্যের কৃষকদের মধ্যে একটি সমন্বিত ফসল ব্যবস্থাপনা, বিশেষত ধান চাষের আধুনিক পদ্ধতি প্রচার। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের উন্নত বীজ, জৈব ও রাসায়নিক সার এবং কীটপতঙ্গ ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়া হয়, যা ফসলের ফলন বাড়াতে সাহায্য করে। এই প্রোগ্রামটি 2025 থেকে 2026 অর্থবছরের জন্য 10 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্যগুলি হল ফসলের ফলন বৃদ্ধি করা, কৃষকদের আয় বৃদ্ধি করা, মাটির স্বাস্থ্য এবং পরিবেশ রক্ষা করা, কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি করা। এই প্রকল্পের অধীনে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয় সমন্বিত সার ব্যবস্থাপনা, সমন্বিত কীটপতঙ্গ ব্যবস্থাপনা, উন্নত জল ব্যবস্থাপনা, বিভিন্ন ফসলের জন্য ভালো কৃষি চর্চা। বিশেষ করে খারিফ মরশুমে আমন ধানের ফলন বাড়ানোর জন্য এই প্রোগ্রামটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে যখন বৃষ্টিপাতের অভাবের কারণে আউশ ধানের ফলন কম হওয়ার আশঙ্কা থাকে। ICM পদ্ধতির প্রধান লক্ষ্য হল মাটির স্বাস্থ্যের উপর জোর দেওয়া, স্বাস্থ্যকর মাটি, প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করা, জল ধরে রাখা এবং উপকারী অণুজীবকে তৈরি করে ফসলের বৃদ্ধির জন্য একটি শক্ত ভিত্তি প্রদান করে। ICM মাটির উর্বরতা এবং গঠন উন্নত করার জন্য আবরণ ফসল, ফসল ঘূর্ণন এবং জৈব পদার্থ অন্তর্ভুক্তির মতো অনুশীলনগুলিকে উৎসাহিত করে। সম্পদের সুবিচারপূর্ণ ব্যবহার এবং উপকরণ খরচ হ্রাসের মাধ্যমে ICM অনুশীলনকারী কৃষকরা কম খরচ সাশ্রয় করতে পারেন। বিশেষ করে নির্ভুল কৃষি প্রযুক্তি কৃষকদের সুনিশ্চিত সিদ্ধান্ত নিতে, অপচয় কমাতে এবং দক্ষতা সর্বাধিক করতে সহায়তা করে। সমন্বিত ফসল ব্যবস্থাপনা কেবল একটি কৃষি কৌশল নয়, এটি একটি সামগ্রিক পদ্ধতি যা আধুনিক কৃষির মুখোমুখি আন্তঃসংযুক্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে। কৃষকেরা মাটির স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে নির্ভুল কৃষিকাজ গ্রহণ করে এবং টেকসই পদ্ধতি গ্রহণ করে বর্ধিত ফলন, পরিবেশ সংরক্ষণ এবং দীর্ঘমেয়াদী কৃষি সাফল্যের সম্ভাবনা উন্মোচন করতে পারেন। আমি ইউরিয়া সার, পটাশ সার, SP সার 3টা নিয়েছি এগ্রিকালচার থেকে। আমি SP পাইছি 16 কেজি,
ইউরিয়া পাইছি 12 কেজি, পটাশ পাইছি 4 কেজি। আচ্ছা 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 এসআরআই পদ্ধতিতে লাইনে লাগাইছে, গ্যাপ দিয়ে আর কি, দূর ধরে আমরা লাগাইছি আর কি। আমি 2 কানি করছি, 2 কানি করছি। আর কোন জাতের ধান লাগাইছেন এবারে আমি যে গুমতি স্টোরের থেকে দিছি আর কি। 2 বছর আগে আমরা বুঝাই দিছি, আমরা কৃষক লয়ে আমরা বইছি স্যারে কইছে যে আপনারা এসআরআই পদ্ধতিটা লাইনে লাগান, আমরা এগ্রিকালচার থেকে সুযোগ সুবিধা দেবো, বিভিন্ন যন্ত্রপাতি দেবো। তখন স্যারের কইছে ভালো ভালো ধান ফলন ভালো হইব, সেই পদ্ধতিতে আমরা উপকারও পাইছি। তাহলে স্যারের কথা মতোই আমরা কাজ করি, বা আমরা ধানও ফলন ভালো ধানই পাইতে, শুধু আমি না, আর অন্য অন্য কৃষকরা তারাও। এটা ফলনটা আপনার যে সময় 5টা পাপড়ি হয় একটা ধানের, তখনই আমরা আজকের থেকে প্রায় 15 বছর আগে আমাদের আগরতলা থেকে একজন স্যার আসে, আমাদের কইছে যে আলিটা যে সময় 5টা মানে পাপড়ি হইব, তখন যদি ধান চাষটা করা যায় অল্প বয়সে, তখন ফলনটাও ভালো হয় এবং গুড়টা এই কৃষক ক্ষেতের ভিতরে ধানের গ্রোথটাও ভালো হয়, ফলনও ভালো হয়। কানিতে 25-26 মণও ধান পাই। তো এই সামনের বছর বেশি একটা ভালো হয়েছে না, বর্ষাতে তখন আমরা প্রায় 20 মণের মতো পাইছি। আর এবার ভালোই, গতবার থেকে আশা করি এবার ভালোই, মানে জলের এমন করছো, আমরা তো উপরের জায়গাত জমিন ভালো, আশা করি ভালোই হইব আর কি। আর পাইছি ওই যে আমাদের লাইনে লাগানো লাগিয়া হুইটার, হ্যাঁ হুইটার পাইছি। আমিও স্যারের কাছে কইছি আমার লাগে একটা ওই সারের লাগে ওষুধের মেশিন একটা দেওয়ার জন্য আর কি। রাসায়নিক সার অনেক উর্বর সারটা যেটা আর কি, যে এই পদ্ধতিতে মানুষের যে বিভিন্ন গ্রামের ভিতরে এই যে ট্যাঙ্কি জমায় বিভিন্ন আবর্জনা ফেলায়, যে সারটা, এই সারটা দিলে তো আরও ভালো। এই সারটার লগে আমরা রাসায়নিক সারও মিশিয়ে দিই আর কি, একটু ভালো করে। বাড়িতে গরু বাছুর আছে, তো ওইটা বিক্রি না করে জমিতে দিই। হ্যাঁ, গত বছরও আমরা দিছে, তাই আমরা ক্ষেত গিয়া দেখে আইছি, টাকা পাইছি। আবার 1000 টাকা এবছর আমার 2 কানিতে প্রায় 1300 টাকার মতো পাইছি। এটা কইছে, এটা লিকুইড একটা মাপ আছে, গ্রাম আছে আর কি, ওই গ্রাম হতে আপনার ড্রামের ভিতরে দিয়েই 10 লিটার ড্রামের উপর ভিত্তি করে ওই এটা গ্রাম দিয়ে এটা দিয়ে ওয়াশ করে জমিতে দিয়ে আর কি, এই পদ্ধতি স্যারে করে দিচ্ছে। MICMP নির্দেশগুলির মধ্যে রয়েছে 20 দিনের কম বয়সী চারা ব্যবহার, ধানের সারি রোপণ, প্রতি গুচ্ছের জন্য 1 থেকে 2টি চারা রোপণ এবং জমি তৈরির সময় জৈব বা গোবর সার ও রাসায়নিক সারের প্রয়োগ। এছাড়াও এই কর্মসূচিতে ধানের চারা শোধনের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে এবং পরবর্তী 100 দিনের জন্য একটি বিস্তারিত পরিকল্পনা প্রদান করা হয়েছে, যার সবকটি কৃষকদের জমিতে হাতে কলমে প্রদর্শিত হচ্ছে। বিশালগড় কৃষি উপবিভাগের উদ্যোগে ATME প্রকল্পের অধীনে MICMP এর উপর বিশেষ কর্মশালা প্রতিনিয়ত করে থাকেন, যার কারণে উৎস ব্যক্তিরা উপস্থিত কৃষক এবং অংশগ্রহণকারীদের সরকার অনুমোদিত পদ্ধতিতে কিভাবে আরও বেশি ধান উৎপাদন করা যায় এবং রাজ্য সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে আর্থিক সহায়তা কিভাবে পাওয়া যায় তা শিখিয়েছেন। টার্গেট তো আমন সিজনে একরকম থাকে, বড় সিজনে একরকম থাকে। এবার আমন সিজনে হাইব্রিডের টার্গেট ছিল 30 হেক্টর এবং এমআইসিএমপির টার্গেট ছিল 30 হেক্টর। সেই 30 হেক্টরের যে সার আছে, এই সরকার যে বরাদ্দকৃত সার যেটা আছে, ইউরিয়া, এসএসপি, এমওপি, এমআইসিএমপিরও আমরা 30 হেক্টরের সার দিয়েছি। হাইব্রিডের যারা হাইব্রিড করেছে, হাইব্রিডের তো বীজও ফ্রি পেয়েছে এবং সারটাও ফ্রি দেওয়া হয়েছে। আর এই হাইব্রিডের জন্য যে লিকুইড সার, জৈব সার এগুলো এসেছে, এগুলো আমরা দিয়েছি। এপিআরও আমরা মোটামুটি দিয়ে দিচ্ছি। আর বিলও অলরেডি কৃষকের নামে সাবমিট করা হয়েছে, যারা যারা মানে এই এমআইসিএমপিতে আর হাইব্রিডে যারা চাষবাস করেছে, তারা যাতে ক্যাশ এক্সচেঞ্জ যে টাকাটা ধরা থাকে সরকার থেকে, ওই টাকাটা পাওয়ার জন্য আমরা বিলও সাবমিট অলরেডি করে দিয়েছি। যেমন হাইব্রিডে এবার 54 জন নিয়েছে সার বীজ, এমআইসিএমপিতে 67 জন নিয়েছে ধানটা তো কিনে নিয়েছিল তারা, 10 টাকা কেজি ধান বীজটা।
আর সার যে ফ্রি সারটা আছে ফ্রি সারটা নিয়েছে। সার বীজ কীটনাশক দেই, তাছাড়াও আমাদের এখানে কৃষক আসে বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে। অনেক সময় এই রোগ পোকার আক্রমণ হয়, কীভাবে চাষ করলে বেশি ফলন পাওয়া যাবে, কিভাবে চাষ করলে সুবিধা হবে, কোন সময় করলে ভালো হবে কোন ফসলটা, তার জন্য যুক্তি পরামর্শ করতে আসে আমরা সেই অনুযায়ী তাদের সাহায্য করি। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট যখন 2023 থেকে চালু হয়েছে, এখানে কৃষকরাও আমরা সেরকমভাবে বুঝিয়েছি এবং কৃষকরাও সেভাবে করাতে কি হচ্ছে, রোগ পোকার আক্রমণও কম হচ্ছে আর ফলনটা একটু ভালো পাচ্ছে ওরা। আগে তো ধান করলে 20 মনের বেশি ধান কানি খেতে হতো না। ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টে 25 মন, 27 মন, 28 মন এইরকম ধান পাওয়া যায় চাষবাস করলে। হ্যাঁ, আমাদের সাহায্য আছে, এই যেমন ওরা বীজ পাচ্ছে ফ্রি, আর বীজটা পাচ্ছে, এরপরে সারগুলো ফ্রি পাচ্ছে, জৈব সার ফ্রি পাচ্ছে, এবং তাদের চাষবাস করার জন্য একটা ক্যাশ স্ট্যান্ড ধরা থাকে, আর্থিক কিছু সাহায্য, ওই সাহায্যটাও ওরা পাচ্ছে। তো এইভাবে ওরা যেমন এইবার এমএনসিএমপিতে 5,650 টাকা বোধহয় ধরা আছে কানিতে আর হেক্টরে, ওই হিসেবে ওরা ক্যাশ স্ট্যান্ড পায়, সার পায়, সব কিছু পায়। আমরা তো রেজিস্টারে মেনটেন করছি, ডেমোস্ট্রেশন রেজিস্টার আছে আমাদের, এবং একটা ডিস্ট্রিবিউশন রেজিস্টার আছে যেখানে আমরা কত কোয়ান্টিটির সার দিয়েছি ওইটাও লেখা থাকে। হ্যাঁ, এইভাবেই করে মেনটেন করে ওদেরকে দেওয়া হয় আর কি। আবার সামনের সিজনে, বড় সিজনে যখন ধান করবে, যারা ধান করবে তারা আবার সার পাবে, বীজ পাবে, ওষুধ পাবে, এইভাবে পাবে। পরিপক্ক হয়ে গেলে তো ধান নেওয়ার পরে আমাদের যে এখন যে সরকার যা সহায়ক মূল্যে যে ধান ক্রয় করছে, ওইখানেই ওরা বিক্রি করে, আর যারা রাখবে বাড়ি করে খাওয়ার জন্য রাখে। হ্যাঁ, বাকিটা কিছু বিক্রি করে, সরকারি করে বিক্রি করে দেয়। কৃষকদের মধ্যে ভালোই সাড়া পেয়েছি। সরকার যদি না কিনতো তাহলে ধানের দাম কম ছিল, আগে বাজারে ধানের দাম কম ছিল, এখন ধানের দাম ভালো দাম হয়েছে, কৃষকরা লাভবান হচ্ছে ধান করে। হ্যাঁ, তাদেরকে এই কথাই বলবো, যারা যেমন আমাদের নিয়ম না মেনে লাইন সোয়িং করে না, উল্টোপাল্টা লাগায়, মানে আমলা ধান লাগায়, এইসব লাগায়, তাদেরকে আমরা বলবো যে সরকারের এই আওতায় আসতে এবং আমাদের নিয়ম কানুন মেনে ওরাও ধান লাগাক, সরকারি সাহায্য নেক। হ্যাঁ, ধান ফলনও ভালো হবে। মুখ্যমন্ত্রী সমন্বিত ফসল ব্যবস্থাপনার কর্মসূচিতে একটি বিশেষ নতুন প্রকল্প চালু করেছে। এর লক্ষ্য হল ত্রিপুরার 1,16,400 হেক্টর জমিকে আচ্ছাদিত করা, যার জন্য 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আমাদের এই গ্রামে বিশাল এগ্রি সেক্টরের আওতায় যে লক্ষ্মীবিল গ্রাম, সেই গ্রামে আমরা মুখ্যমন্ত্রী মানে ICM এটার থেকে কৃষকরা আমরা বিভিন্নভাবে এই দপ্তর সাহায্য করতেছে। এইবার আমাদের গ্রামে প্রায় 180 কানির মতো জমি এই কৃষকরা এই বীজ, সার এবং টাকা পর্যন্ত মানে দেয় এটার থেকে। এভাবে আমরা কৃষককে সাহায্য করতেছি এগ্রি সেক্টরের আওতায়। ওনাদের সহযোগিতা নিয়ে মানে আমরা কৃষকরা এই পদ্ধতিতে ধান চাষ করছে এবং আগামী দিনেও তারা করবে। হ্যাঁ, এইভাবে তারা কইরা খুব খুশি এবং তারা আগামী দিনেও মানে সেভাবে করার জন্য সিদ্ধান্ত নিছে। সার দিচ্ছে ফ্রিতে এবং বীজ দিচ্ছে ধানের 10 টাকা কেজি মানে ভর্তুকিতে। হ্যাঁ, এবং হাইব্রিড যে ধানটা এটা ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে। এবং এই শ্রী পদ্ধতিতে ধান করতে যাইয়া তারা কিছু টাকাও দিচ্ছে সরকার। এখন তারা মোটামুটি বুঝে এবং জানে। এইবারও মানে আমাদের সেক্টর স্যার, প্রবীর স্যার মানে ওনাদেরকে নিয়ে আমাদের সহযোগিতা মানে সভা করছে, কৃষকদের বিভিন্নভাবে মানে কীভাবে সুযোগ সুবিধা দেওয়া যায় সেই সম্বন্ধে উনি আলোচনা করছেন এবং এই চাষটা কীভাবে করতে হইব এটাও তাই নিয়ে পেয়েছে। খুব ভালো সাড়া পেয়েছি। কৃষকটা সামনের দিনে এইটা মানে করতে খুব ইচ্ছুক। তারা সরকারিভাবে বিক্রি করছে। গতকালকেও আমাদের লক্ষ্মীবিল থেকে কিছু কৃষক ধান বিক্রি করার জন্য ওইখানে নিয়ে গেছে এবং আগামী দিনেও যাবে। তারা সরকারের কাছে, গভর্নমেন্টের কাছেই তারা ধানটা বিক্রি করছে। কৃষিকে স্বনির্ভর করে তুলতে এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নতির লক্ষ্যে বিশালগড় মহকুমার অন্তর্গত লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতটি রাজ্যের বিশেষ স্থান দখল করে নিয়েছে।
যা আগামী দিনে কৃষকদের আরও উৎসাহ প্রদান করবে। আমাদের এই অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ডিডি ত্রিপুরার পর্দায়।